আমার মা যখন মারা যায় আমরা দুই ভাই সোহেল খান আর আমি মাসুদ খান, কিন্তু আমরা জানাজা আসতে পারিনি। পরের দিন একটা মাটিও দিতে পারি নাই। র্যাব গারো করে আছে। তো আমি কোনো মতো আমার লগে যে কর্মীরা ছিল আমি পড়ে গেছি, ওরা আমার ধৈর্য নিয়ে একটা মসজিদে আমরা আশ্রয় নিয়েছি। আমাদের নেতাদেরকে কিভাবে নির্যাতিত করছে, তাদের গুম করছে, তাদের খুন করছে, তাদেরকে ধরে নিয়ে ভারতে পাচার করে দিছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা জাতীয়তাবাদী বিশ্বাস করি। 1971-এর মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ফ্ল্যাশ টিভির আয়োজিত ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগত। দীর্ঘ 15 বছর শেখ হাসিনার শাসনামলে এদেশে হাজারো মানুষ গুম, হত্যা, অত্যাচার, অপমান, লাঞ্ছনার শিকার রয়েছে। হাজারো মানুষের ভিতর না বলা কথা, আর এই না বলা কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগর উত্তর প্রতিষ্ঠাতাকালীন সহসভাপতি এবং ঢাকা সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব মাসুদ খান। আমরা জনাব মাসুদ খানের দীর্ঘ 15 বছরের এই না বলা কথা নিয়ে গল্প করব এবং জানব কেমন ছিল এই দীর্ঘ 15 বছর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বর্তমানে ব্যস্ততা কি নিয়ে? বর্তমান ব্যস্ততা নিজস্ব ব্যবসা বাণিজ্য নিয়ে, পরিবার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে ব্যস্ততা আছি। তার মাঝে আমাদের রাজনীতি করতে হয়। দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট সরকারের একটা শাসনামল পার করেছেন আপনারা, এবং বাংলাদেশ একটা স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছে। জনাব মাসুদ খান, দীর্ঘ 15 বছর আপনার জীবনে কেমন ঘটেছিল? আওয়ামী লীগ সরকারের নির্যাতন, পুলিশের নির্যাতনের কেমন শিকার ছিলেন? দেখেন, সবচেয়ে কষ্টের জিনিস হলো যাদের মা বাবা মারা যায় তাদেরকে যদি জানাজা না দিতে পারে, এর চেয়ে কষ্ট আর নাই। আমার মা যখন মারা যায় আমরা দুই ভাই সোহেল খান আর আমি মাসুদ খান, কিন্তু আমরা জানাজা আসতে পারি নাই। পরের দিন একটা মাটিও দিতে পারি নাই। র্যাব গারো করে ছিল। পরের দিন আমরা আইসা মাটি দিছি। এইরকম অনেক নজির আছে যে আমরা বাসায় ঘুমাইতে পারি নাই। খাইতে বসছি, খবর এসে যে চলে গেছি। 14 সালের থেকে মানে বাসায় থাকতে পারিনি একদম পুরোপুরি। 14 সাল থেকে আমাদের আন্দোলনটা কঠিন হইল। আমরা নির্বাচনে যাই নাই। তখন আমাদের নেতৃত্ব দিতেন আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওনাদের সাথে আমাদের যেমন হাসান, আমি, কায়ুম, এরা, আমরা আঞ্জু, শামীম পারভেজ, এরা সবাই আমরা ম্যাডামের সাথে যোগাযোগ করছি। ম্যাডাম একটা ভাগ করে দিছে, যে তোমরা এইভাবে করো। তো যাই হোক, আমরা সেই তখন থেকেই আমরা নির্যাতিত। তখনও কেউ আমরা বাড়িতে থাকতে পারি না, আমিও না। আর হাসানের তো বডি ওয়ারেন্ট ছিল। তারপর হাসান চলে গেল মালয়েশিয়ার থেকে 1-1.5 বছর থেকে আবার বাংলাদেশে আসলেন। বাংলাদেশে এসে ঢাকা বৃহত্তর উত্তরে সেক্রেটারি হইলেন, কায়ুম ভাই সভাপতি হইলেন, আমি সহসভাপতি হইলাম। সে প্রথম প্রতিষ্ঠাকালীন ঢাকা উত্তর যখন হইল তখন তো কাজেই আমাদের পরবর্তীতে যখন নাকি যেদিন আমাদের ম্যাডাম চেয়ারপারসন যেদিনকার রায় হয়, সেদিনও আমরা ঢাকা মেডিকেলের পাশে, যেটা নাকি এখন বার্নের ইউনিট হয়েছে, তখন কমপ্লিট হয় নাই, ওইখানে আমরা পুলিশের সাথে যুদ্ধ করছি। তখন আমার এই যে বুক ফাড়া, আমি তো অপারেশন করছি 6-7 মাস হয়েছে, সেইটা নিয়ে আমি গেছি। ওই সময় মানে অপারেশন হয়েছে? হ্যাঁ,
6-7 মাস হয়েছে। তা আমি ওই সময়ও যে ওইখানে আন্দোলন করছি। তো তারপরে যখন কুলাইতে পারি না, গ্যাসের ঠেলা, কিন্তু হার্টের প্রবলেম, তো আমি কোনো মতো আমার লগে যে কর্মীরা ছিল, আমি পড়ে গেছি, ও আর আমার ধৈর্য নিয়ে একটা মসজিদে আমরা আশ্রয় নিছি। মসজিদে আশ্রয় নিয়ে আমরা শুয়ে ছিলাম। হ্যাঁ, অনেকে নামাজ পড়তেছিল আর অনেকে শুয়ে ছিল। তো যাই হোক, আমি শুয়ে পড়ছিলাম। হ্যাঁ, তা আমি অসুস্থ কইরা, তো যাই হোক 1 ঘন্টা পরে আমরা বেরিয়ে আসলাম। তো একটা জিনিস কি, সেটা হলো যে আন্দোলন বিভিন্নভাবে হয়েছে, বিভিন্ন জায়গার থেকে হয়েছে। পুরা বাংলাদেশি আন্দোলন হয়েছে, পুরা বাংলাদেশের বিএনপির লোকজন নির্যাতিত। কিন্তু বিএনপির লোক যত নির্যাতিত হয়েছে, অন্য কোনো দলের কেউ নির্যাতিত হয় নাই। আমাদের নেতাদেরকে কিভাবে নির্যাতিত করছে, হ্যাঁ, তাদের গুম করছে, তাদের খুন করছে, তাদেরকে ধরে নিয়ে ভারতে পাচার করে দিছে। হ্যাঁ, তো এই ধরনের ইলিয়াস সাহেবরে পাওয়াই যায় না, আমাদের কমিশনার তারে পাওয়াই যায় নাই। তো এইরকম তো অনেকে নির্যাতন হয়েছে। হ্যাঁ, আমরা নির্যাতন হয়েছে, আমরা অ্যারেস্ট হয়েছি, আমাদেরকে অত্যাচার করছে। তো কাজে আমরা কেউ বাকি নেই, বিএনপির কেউ বাকি নেই যে নির্যাতিত হয় নাই। এই এই এত বছর 2014 পরে এই পর্যন্ত আপনি মামলা খেয়েছেন কতগুলা? এই বিষয়ে আমার 35টা মামলা ছিল। 35টা মামলার মধ্যে আমি এখন বর্তমানে 22টা মামলা আছে, আরগুলো আমি করছি, ফাইনাল দেওয়াইছি। ফাইনাল দেওয়ায় আমি এখন বর্তমানে আমার 22টা মামলা আছে। এই 22টা মামলা মধ্যে আমি 3-4টা হাজিরা দিই, আরগুলো আমি বেল হইনি। 36শে জুলাই, এই 36 দিনের আন্দোলনে স্বৈরাচার মুক্ত একটা দেশ পেয়েছি আমরা। জনাব মাসুদ খান, এই স্বৈরাচার মুক্ত দেশ পেয়ে আপনার অনুভূতি কেমন? এটা আমাদের এটা ভাষা প্রকাশ করা যায় না, কারণ এটা একটা আনন্দময় দেশ বাংলাদেশ। 5ই আগস্ট দেশটা নতুন করে আবার স্বাধীন হয়েছে। আমাদের বাংলাদেশ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধ হয়েছেন এবং দেশ স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। তার পরবর্তীতে আবার দেশ স্বাধীন হয়েছিলেন। তার পরবর্তীতে আবার দেশ স্বাধীন হয়েছিলেন সিপাহী বিপ্লবের মাধ্যমে। আবার দেশ স্বাধীন হয়েছেন এরশাদের স্বৈরাচার শাসনের বিরুদ্ধে। তো বাংলাদেশে স্বৈরা শাসন করে কেউ টিকতে পারে না। তো আমরা যেহেতু বাংলাদেশি, আমরা বাঙালি, আমাদের সবার সাথে হৃদয়তার মাধ্যমে আমাদের চলতে হয়। বিগত দিনে যে সরকার ছিল, এই যে 15-16 বছর যে সরকার দেশ চালিয়েছে, তারা একটা ডিভাইড তৈরি করছে যে আমরাই শুধু এই দেশের মানুষ, কিন্তু অন্য কেউ বিএনপি করুক, জামাত করুক, জাতীয় পার্টি করুক, বা যে দলই করুক না কেন, তাদের কোনো অস্তিত্ব নাই। আমরা আওয়ামী লীগ, আমরা দেশ স্বাধীন করেছি, কিন্তু একটা সেক্টর কমান্ডার কি আওয়ামী লীগের আছেন? একজন বীর উত্তম কি আওয়ামী লীগের আছেন? তারপরে আপনার মুক্তিযোদ্ধা, তাদের কোনো নেতা মারা গেছেন, এই 30 লক্ষ লোক যে শহীদ হয়েছেন, তার মাঝে কোনো আওয়ামী লীগের কোনো বড় নেতা মৃত্যু হয়েছেন? কিন্তু মৃত্যু হয়েছে কারা? কৃষকের ছেলেরা, কৃষকের ছেলের রক্তে, আর্মিদের রক্তে, বিডিআরদের রক্তে, এদের ইপিআর, তখন ইপিআর ছিল, ইপিআরদের রক্তে এই দেশটা আমরা বাংলাদেশ পেয়েছি। 2013 সাল থেকে আমাদের কিন্তু আন্দোলন শুরু হয়েছে। আমাদেরকে 2013 সালে আমাদেরকে বলল যে প্রত্যেক থানায় থানায় আমি বিক্ষোভ মিছিল দেখতে চাই। আমরা চ্যালেঞ্জ করে আমরা মিরপুর থানা আমরা
মিছিল আমরা বলে আসলাম যে আমরা করব ইনশাল্লাহ। ঠিকই আমরা করছি। করার পর আপনার এই আমরা অ্যারেস্ট হলাম ৭৫ জন। আমাদের একটা ঘরের ভিতরে আটকায় দিল, হ্যাঁ, আটকে দিয়ে উপর দিয়ে আগুন ধরাইতে চাইল। তারপরে যাই হোক প্রশাসন আইসা আমাদেরকে রক্ষা করেছেন, আমরা থানায় আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। ৫ই আগস্ট সর্বজনতা এবং ছাত্র সমাজ সবাই মিলেই কিন্তু আজকে স্বাধীন বাংলাদেশ নতুন করে জন্ম নিয়েছেন। কিন্তু বর্তমান তারেক রহমান সাহেবের যে শক্ত বলিষ্ঠ যে সেটা হচ্ছে, সে বলতেছে ওখান থেকে, নেতারাও বলতেছে, আমাদের লোকাল নেতারাও বলতেছে, বাংলাদেশে যারা আছেন বড় বড় নেতা তারাও বলতেছেন, কিন্তু মাঠ পর্যায়ের নেতারা এরা যে বিএনপিটারে নষ্ট করতেছে, হ্যাঁ, এরা চাঁদাবাজির দিকে ঝুঁকে পড়ছেন। তারপরে এই আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী ছিল তাদেরকে দলে ভিড়ে নিছেন, তাদের দল বড় করার জন্য। আমরা সেই যেখানে ২০ জন লোক পেতাম না, এখন দেখা যায় একটা লোক সাথে ১০০-২০০ লোক বড় মিছিল হয়ে যাচ্ছে। তো কেন হচ্ছে, কারা আসতেছে, এইটা আমার দেখতে হবে। কিন্তু আমাদের লোকাল নেতা যেমন আমাদের আমিনুল ভাই বারবার বলতেছে, প্রত্যেকটা ওয়ার্ড থানা তোমাদের সাথে যেন আওয়ামী লীগের কোনো লোক না থাকে। এটা আমাদের বর্তমান চেয়ারপারসন যে তারেক রহমানের নির্দেশ, যে আওয়ামী লীগের একটা লোক যেন আমাদের সাথে না থাকে। কারা প্রশ্রয় দিচ্ছে? হ্যাঁ, তারপরও কারা প্রশ্রয় দিতেছে, এই লোকাল কিছু লোক, কিছু নেতা, তাদেরকে ওই তারা কোথা থেকে চাঁদা খাইতো, এগুলি নেওয়ার জন্য অর্থ দিয়ে হোক তারা দলে ভিড়ে এই কাজগুলো করতেছে। এই মাজার রুটে, তারপরে কাঁচা বাজারে, তারপরে ওই টার্মিনালে, আপনার ওই বাস স্ট্যান্ডে, সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে। কারা করতেছে দেখুক, তদন্ত করে নেক। তদন্ত করে তো কোনো লাভ নাই। কিন্তু যদি একটা দলীয়ভাবে নিরপেক্ষ তদন্ত করা হইতো, তাহলে পর এইটার সমাধান হইতো। যে এরা কারা, এদেরকে চিহ্নিত করা হোক। তো আজকে আমার দল বড়, আরেকজনের দল বড়, এখন আমরা নিজেরা মারামারি করতেছি, নিজেরা দলটাকে নষ্ট করতেছি। আরে বাবা, আমার তো ওই ২০ জন ছিল, ২০ জনই আমার দরকার, আমার অন্য কেউ দরকার না। আমি ২০ জন মিটিং করব, আমার বিশাল দেখাইতে হইব। আরে আমরা তো বিশাল ছিলামই, আমরা ওদের ছাড়া তো এমনি বিশাল ছিলামই। আমরা যে বিশাল ছিলাম তাদেরকে নিয়ে আমরা আগাই সামনে। কিন্তু সেটা তো আমাদের বর্তমান লোকাল নেতারা এটা পছন্দ করতেছে না। তারা আমাদের তারেক সাহেব যেভাবে বলতেছে, তারা উল্টার চলতেছে। আমাদের লিডাররা যেটা বলতেছে সেইটা উল্টা দিকে চলতেছে। তো এইভাবে তো চললে বিএনপির সুনাম আসবে না, আর দুর্নাম আসবে। এখন আমরা বিএনপি করি, বিএনপি কিন্তু এই আন্দোলনের পরে যে সাপোর্ট ছিল, আজকে ৬ মাসে অন্তত ২ আনি বা ৫ আনি সাপোর্ট কমে গেছে। কেন কমলো? যে আগে যারা ছিল এখন তো তাই, আগেও চাঁদা দিতে হইতো, এখনও চাঁদা দিতে হইতেছে। বাজারগুলিতে যান, ১ নম্বর বাজারগুলিতে যান, পর থেকে চাঁদা নিতেছে। তো এই ফুটপাতে যান, ফুটপাতে চাঁদা নিতেছে। তো এই লেগুড়াগুলো চলে, চাঁদা নিতেছে। তো এখন ঘটনা হলো কোনটা, এই চাঁদাবাজরা কী করতেছে, চাঁদাবাজরা হইল কিছু লোক, প্রশাসনের লোক হোক, আর অন্য লোক হোক, মিডিয়ার লোক হোক, এদেরকে নিয়ে এরা সাপোর্ট রেখা এরা কাজ করতেছে।
কিন্তু যেটা আওয়ামী লীগ করতো এইটা এখন বিএনপিরে শিখাইতেছে এরা, যে এই কাজগুলো করলে পর কোনো অসুবিধা হইব না। এই ক্ষেত্রে হ্যাঁ। আপনার ভূমিকা কি, মানে আপনি প্রতিবাদে আমি কেন আমি প্রতিবাদ করলে কি হবে, আমার তো মনে করেন যে বর্তমানে আমার কোনো পদ নেই, আমি সাবেক হয়ে আমি সাবেক থাইকা আমি যতটুকু পারি ততটুকু করতেছি। আপনি তো দলকে ভালোবাসেন, দল আপনাকে তো দিয়েছে। আমার দলকে আমি যেমন বাবা মাকে যেমন শ্রদ্ধা করি, ঠিক আমার দলকে আমি আমার জিয়াউর রহমানকে, তারেক রহমানকে, আমি আমার খালেদা জিয়াকে আমি ঠিক সেই রকম শ্রদ্ধা করি। তাই আমি আশা করব আমাদের তারেক রহমান সাহেব যে আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন 31 দফা, সেই 31 দফা আমরা প্রত্যেকের ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে চাই। জিয়াউর রহমান সাহেবের যেমন 19 দফা ছিলেন, আমাদের বর্তমান নেতা তারেক রহমানের সাহেবের নির্দেশে আজকে 31 দফা চালু হয়েছে। আমরা 31 দফা ইনশাল্লাহ আমরা বাস্তবায়িত করব, যদি আল্লাহ পাক আমাদেরকে সহায় হন। আগামীতে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন এবং তার নেতৃত্বে আমাদের দেশটাকে আবার আমরা এগিয়ে নেওয়ার জন্য আমরা প্রস্তুত। আমাদের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুললে পর এই গরিব দুঃখী অসহায় মানুষগুলো পাশে দাঁড়াইতে পারবে এবং তারা দুই মুঠো ভাত খেতে পারবে, তো তাদের কোনো অভাব থাকবে না। ধন্যবাদ স্যার, আপনি আমাদেরকে আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় প্লাস টিভিকে দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সাংবাদিক জগতে যারা আছেন সবাইকে ধন্যবাদ, এবং আজকে যারা সাক্ষাৎ নিলেন আপনাদেরকে অনেক হৃদয় থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং আপনার সুস্বাস্থ্য কামনা করে আমি আবারও ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা শুনলাম ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর 10 নম্বর ওয়ার্ডের এবং ঢাকা উত্তর মহানগরের প্রতিষ্ঠাতাকালীন সহসভাপতি জনাব মাসুদ খানের। আমরা দীর্ঘ 15 বছর জনাব মাসুদ খানের কেমন ছিল, তার সাথে এই দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের নির্যাতন কেমন ছিল, এই নিয়ে আমাদের সাথে কিছুক্ষণ সময় জনাব মাসুদ খানের সাথে আমরা গল্প করেছি। আপনাদের এই মাসুদ খানের কথাগুলো কেমন লেগেছে এটা অবশ্যই আমাদেরকে জানাবেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।